আসসালামু আলাইকুম। চীনের কাছে $760 বিলিয়ন ঋণ যুক্তরাষ্ট্রের। বাজারে কম দামে ডলার ছেড়ে ওয়াশিংটনকে বিপদে ফেলতে পারে বেজিং। ইহুদি শিক্ষার্থীদের রক্ষায় কঠোর পদক্ষেপ নেয় হোয়াইট হাউসের আদেশ প্রত্যাখ্যান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। বাতিল $2 বিলিয়ন অনুদান। ইরানে গুলি করে হত্যা 8 পাকিস্তানিকে, দায় স্বীকার বেলুচ বিদ্রোহীদের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ক্যাম্পাসে ইহুদিদের রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আদেশ প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য $2.2 বিলিয়ন অনুদান বাতিল করেছে হোয়াইট হাউস। ভবিষ্যতে আরও $9 বিলিয়ন অনুদানও বাতিল হতে পারে বিশ্ববিদ্যালয়টির জন্য। গত শুক্রবার হোয়াইট হাউস থেকে লম্বা এক চিঠি দেওয়া হয় নামকরা বেসরকারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। তাতে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়টি ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা এবং ক্যাম্পাসে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ দূর করা বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে না। এখন থেকে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ দূর করার বিষয়ে কঠোর হতে হবে বিশ্ববিদ্যালয় অথরিটিকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষমতা হ্রাস করতে হবে, বহুত্ববাদ কমাতে হবে। বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের বিষয়ে ফেডারেল সরকারের কাছে রিপোর্ট করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে যাতে ইহুদি বিদ্বেষীরা ভর্তির সুযোগ না পায়। সরকার অনুমোদিত একটি সংস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অডিট সম্পন্ন করার জন্য তাদেরকে নিয়োগ দিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার জন্য ফেডারেল সরকারের সাথে সমন্বয়ের কথা বলা হয়েছে দীর্ঘ নির্দেশনামূলক চিঠিতে, কিন্তু সোমবার বিশ্ববিদ্যালয়টি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউসের এই চিঠি। এরপরই যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের জন্য $2.2 বিলিয়ন অনুদান এবং অতিরিক্ত আরও $60 মিলিয়ন বরাদ্দ বাতিল করা হলো। এছাড়া ভবিষ্যতের জন্য আরও প্রায় $9 বিলিয়ন দীর্ঘমেয়াদী অনুদান বাতিল হতে পারে। সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এলান গার্বার বলেছেন তারা সরকারের নির্দেশের কাছে আত্মসমর্পণ করবে না এবং তাদের সাংবিধানিক অধিকারও বাতিল করবে না। সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি আদেশ না মানার বিষয়ে লিখিতভাবে জানানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ইহুদি শিক্ষার্থীদের প্রতি হয়রানি ব্যাপকভাবে বেড়েছে। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। তারা যদি আমেরিকার জনগণের ট্যাক্সের অর্থ পেতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ে ইহুদি শিক্ষার্থীদের রক্ষায় কর্তৃপক্ষকে কঠোর হতে হবে এবং তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও $400 মিলিয়ন অনুদান বাতিল করা হয় একই অভিযোগে। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টি সরকারি কিছু সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু হার্ভার্ড হল যুক্তরাষ্ট্রের প্রথম নামকরা বিশ্ববিদ্যালয় যারা সরকারের নির্দেশনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করল। বাইডেন প্রশাসনের শেষ দিকে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্রের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন নামকরা কলেজে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসে ক্যাম্প স্থাপন করে হাজার হাজার শিক্ষার্থীরা লাগাতার অবস্থান নেয় গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে। সরকার তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতি নির্দেশ দেয় শিক্ষার্থীদের চলমান ওই বিক্ষোভ বন্ধ করার জন্য এবং ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য। এজন্য শক্তি প্রয়োগেরও নির্দেশ দেয় হোয়াইট হাউস। এ নিয়ে তখন বিরোধ সৃষ্টি হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হোয়াইট হাউসের মধ্যে। ইসরায়েল বিরোধী বিক্ষোভের জন্য সবচেয়ে আলোচিত ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে পুলিশ ও ইহুদিপন্থী শিক্ষার্থীদের। ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের পক্ষে গোটা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় জুড়ে এই বিক্ষোভের ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। বিক্ষোভরত শিক্ষার্থীরা ঘোষণা দেয় বাইডেন প্রশাসন যদি গাজায় হামলা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয় তাহলে তারা বাইডেনকে ভোট দেবেন না আগামী নির্বাচনে। তারা শুরু করে বাইডেনকে বর্জনের আন্দোলন। কিন্তু বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের তরুণ সমাজের এই পরিবর্তন ও মানসিকতার প্রতি কোনো গুরুত্ব দেয়নি এবং ইসরায়েলের প্রতি সমর্থনেও কোনো পরিবর্তন আনেনি। ফলে নির্বাচনে বাইডেনের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় তাদের অন্ধ ইসরায়েল নীতি। বাইডেনের পতন হলেও ট্রাম্প প্রশাসন ইসরায়েল বিষয়ে আরেক ধাপ অগ্রসর হয়েছে অন্ধ ইসরায়েল নীতি অনুসরণের ক্ষেত্রে। বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে কিছু ভারী বোমা সরবরাহের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই তুলে নেয় সেই নিষেধাজ্ঞা। আর বর্তমানে গাজায় ইসরায়েলের বর্বরতা ছাড়িয়ে গেছে অতীতের 15 মাসের পৈশাচিকতার সব নজির। 18 মার্চ ইসরায়েলের হামলায় একদিনে গাজায় নিহত হয়েছে 4 শতাধিক ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এর আগে একদিনে ইসরায়েলের হামলায় গাজায় এত বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়নি। গাজায় ইসরায়েলের অব্যাহত এই গণহত্যা এবং বর্বরতার বিরুদ্ধে এখনও সোচ্চার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বিভিন্ন ক্যাম্পাসে বেড়েছে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা। এর প্রেক্ষিতে শুক্রবার হোয়াইট হাউস ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতি বিশ্ববিদ্যালয়টির অধীনে রয়েছে
যুক্তরাষ্ট্রের অনেক নামকরা কলেজ। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের এই নির্দেশনা অমান্য করার কারণেই সারা বিশ্বে চলছে এই নিয়ে আলোচনা। অনেকে প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাহসী এই সিদ্ধান্তকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির প্রতি সরকারি হস্তক্ষেপের চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক আদালতে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সরকারি হস্তক্ষেপ চেষ্টার বিরুদ্ধে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে $34 ট্রিলিয়ন বা $34 লক্ষ কোটি ঋণ রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ঋণ সংগ্রহ করেছে জাপান থেকে, তথা $1 ট্রিলিয়ন বা $1 লক্ষ কোটি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনের কাছে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ $760 বিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনের কাছে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ $723 বিলিয়ন। এসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ কিনেছে। বাংলাদেশে যেমন প্রাইজ বন্ড কেনা হয়, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র ঋণ সংগ্রহের জন্য ট্রেজারি বিল, বিভিন্ন বন্ড এবং নোট বিক্রি করে বিভিন্ন দেশের কাছে। চীন, জাপান এবং ব্রিটেন সহ অনেক দেশ যুক্তরাষ্ট্রের এসব ডলার, বন্ড, নোট কিনে সংগ্রহ করেছে ঋণ দেওয়ার আকারে। সাধারণত ডলারের গায়ে যে মূল্যমান লেখা থাকে তার চেয়ে কিছু কম দামে বিক্রি করা হয় এসব বিল, বন্ড বা নিরাপত্তা অর্থ। অর্থনীতির ভাষায় বন্ড ক্রেতা দেশগুলোকে বলা হয় ঋণের ধারক। সেই হিসেবে চীন হল যুক্তরাষ্ট্রের ঋণের দ্বিতীয় বৃহত্তম ধারক। চীনের বিরুদ্ধে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরুর পর আলোচনায় এসেছে বিভিন্ন দেশের কাছে যুক্তরাষ্ট্রের এই বিপুল পরিমাণ ঋণের বিষয়টি। অনেকের আশঙ্কা, চীন তাদের কাছে থাকা যুক্তরাষ্ট্রের এসব বিলের মাধ্যমে এখন জব্দ করতে পারে যুক্তরাষ্ট্রকে। চীন ইচ্ছা করলে বাজারে কম দামে যুক্তরাষ্ট্রের ডলার ছেড়ে দিতে পারে। এতে ব্যাপক অবমূল্যায়ন ঘটতে পারে ডলারের মানের। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বর্তমানে চিন্তিত এই বিষয়টি নিয়ে। আল জাজিরার খবরে বলা হয়েছে, চীন এই ধরনের কোনো পদক্ষেপ নিলে কিভাবে এটি মোকাবেলা করা যায় তার পরিকল্পনা করছে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও অর্থ মন্ত্রণালয়। এদিকে ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের কারণে দৈনিক $200 মিলিয়ন আয় হচ্ছে তাদের। ইরানে গুলি করে হত্যা করা হয়েছে 8 পাকিস্তানি। গত শনিবার সিস্তান বেলুচিস্তান প্রদেশে ঘটে এই হত্যাকাণ্ড। ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের অবস্থান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পশ্চিম সীমান্তে। শনিবারের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের সম্পর্কে। হত্যাকাণ্ড বিষয়ে সোমবার পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জবাব চাওয়া হয়েছে ইরানের কাছে। ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, নিহত 8 পাকিস্তানের সবাই পাঞ্জাব প্রদেশের। সবাইকে হাত বেঁধে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী বেলুচ ন্যাশনাল আর্মি বিএনএ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তবে ইরান এই ঘটনার জন্য নিন্দা জানিয়েছে হত্যাকারীদের। 2024 সালে ইরান হামলা চালায় পাকিস্তান সীমান্তে। সেই থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। হামলার বিষয়ে ইরান জানায়, জিউশ আল আদল নামক একটি ইরান বিরোধী জঙ্গি বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে আশ্রয় নিয়ে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। ইরানের হামলার পরের দিন পাকিস্তান হামলা চালায় ইরানের বিরুদ্ধে। পাকিস্তানের পক্ষ থেকেও বলা হয়, পাকিস্তান বিরোধী জঙ্গি সংগঠন ইরান সীমান্তে আশ্রয় নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নাশকতা চালিয়ে যাচ্ছে। বেলুচিস্তান নামক অঞ্চলটি ইরান এবং পাকিস্তান উভয় দেশের মধ্যে পড়েছে। পাকিস্তান অংশের বেলুচিস্তানের কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত মাসে বেলুচিস্তান ন্যাশনাল আর্মি হাইজ্যাক করে একটি যাত্রীবাহী ট্রেন এবং এই ঘটনায় নিহত হয় 79 জন। নিহতদের মধ্যে 33 জন বিদ্রোহী যোদ্ধা, 30 জন যাত্রী এবং 6 জন পাকিস্তানি সেনা। বেলুচিস্তানের পাশাপাশি কেন্দ্রীয় পাকিস্তানেও রয়েছে তালেবানদের সশস্ত্র গ্রুপ, যারা আফগানিস্তানের ন্যায় পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করতে চায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।